এত ফ্লার্ট করেন কিভাবে? টায়ার্ড হন না? এই শোনো, এখন টায়ার্ড হয়ে গেলে আর বউ পাওয়া লাগবে না আমার। বিবাহিত মেয়েদের সাথে ফ্লার্ট করলে বউ পেয়ে যাবেন? আজিব, দেখো আমি তোমার সাথে ফ্লার্ট করি, তুমি ইরিটেট হও। আমার থেকে সাড়া পাওয়ার একটাই উপায়, আমাকে বউ খুঁজে দেওয়া। সো তুমি ইরিটেট হলেও আমাকে বাধ্য হয়ে মেয়ে খুঁজে দিবে, যাতে আমি আর তোমার সাথে ফ্লার্ট না করি। কি বুদ্ধি! আই এম শকড। ধারা যখন দিগন্তের সাথে কথা বলতে ব্যস্ত, তখনই তার পাশে এসে দাঁড়ায় অনল। খুব স্বাভাবিকভাবেই ধারাকে জিজ্ঞেস করে, আজ কি এখানে থাকার প্ল্যান করে রেখেছিস? হঠাৎ অনলের কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা চমকে ওঠে ধারা। পেছনে ফিরে অনলকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে দেখে অবাকও হয় সে। একে অনল ঠিক সময় মতো এসে হাজির হয়েছে, উপরে রাগী দৃষ্টিতে ধারার দিকে তাকিয়ে আছে, যেন মহাপাপ কিছু একটা ধারা করে ফেলেছে। নিজেকে স্বাভাবিক রেখেই দিগন্তের দিকে তাকিয়ে ধারা বলল, দিগন্ত ভাই, আমি আসি আজকে। সে ঠিক আছে, কিন্তু উনি? আমার ফুফাতো ভাই, ওনার নাম অনল। অনল ভাই, ইনি আমার কলিগ দিগন্ত ভাই। হ্যালো। দিগন্ত হাত বাড়িয়ে দিলে নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করে হ্যান্ডশেক করে অনল। রাগে গা রি রি করছে, কিন্তু ধারাকে এখন কিছু বলতে পারছে না। ধারার রাগ ভাঙাতে চায় সে, রাগ দেখালে হিতে বিপরীত হবে, তাই কিছু বলল না অনল। হ্যান্ডশেক করেই ধারাকে বলল, 5 মিনিটের মধ্যে গাড়িতে আয়, মা ওয়েট করছে কখন থেকে। আচ্ছা চল, আসি দিগন্ত ভাই। দিগন্তের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল ধারা। গাড়িতে উঠতে না উঠতেই অনল দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর কোন জন্মের ভাই লাগি রে? মানে? মানে আবার কি? কালকে থেকে দেখছি ভাই ভাই করে মাথা খারাপ করে দিচ্ছিস, আর একবার যদি ভাই বলিস তো দেখিস। অনল ভাই, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, আমাদের মধ্যে এখন শুধু ফুপাতো মামাতো ভাই বোনের সম্পর্কটাই আছে। এছাড়া আর কিছু এক্সপেক্ট করতে যেও না। যেহেতু চলে এসেছো, আমি চাই আমাদের ডিভোর্সটা এবার পাকাপোক্তভাবে হয়ে যাক। মানে? মানেটা স্পষ্ট, সেবার তুমি আমাকে মুক্তি দিতে চেয়েছিলে, এবার আমি মুক্তি চাচ্ছি। ধারার কথা শুনে অনলের মুখ শক্ত হয়ে এসেছে। হাত মুঠো বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করে যাচ্ছে। বুকের বাঁ পাশের চিনচিন ব্যথাটা আবার তীব্রতর হয়ে আসছে। কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করল অনল। প্রচুর দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির গেটে এসে গাড়িটা থামালো। গাড়ি থামলে ধারা কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে পড়ল। সারা রাস্তা তারা কোনো কথাই বলেনি। অনলের আজ সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে ধারার এক কথায়। বাড়ি এসে সোজাসুজি নিজের রুমে চলে যায় ধারা। অনলও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ক্লাবের দিকে। খুব দম বন্ধ বন্ধ লাগছে। ধারা তাকে নিজের কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। কিভাবে ধারার সাথে তার কাগজের সম্পর্কটাকে নর্মাল সম্পর্কে পরিণতি করবে তা জানা নেই অনলের। রাত 8টা। একের পর এক সিগারেট জ্বালাচ্ছে অনল। নিজের ভেতরের আগুনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না। কষ্টগুলো ছুঁচের মতো ফুটেই চলেছে। লিভার যা একটু ঠিক ছিল সেটাও কি নষ্ট করার ধান্দায় আছিস নাকি? অনন্যার কথায় পেছনে না ফিরেই বলে ওঠে অনল, এটা স্মোকিং জোন, তুই এখানেও কেন ঢুকে পড়েছিস? স্মোকিং জোনে নিশ্চয়ই নাচতে আসি নাই, একটি ব্যঞ্জন দে। তুই কবে থেকে স্মোক করিস? সে মেলা ইতিহাস, শর্ট কথা ব্রেকআপের পর থেকে। একটা সিগারেট এগিয়ে দিল অনন্যার দিকে। অনন্যার সিগারেটটা ধরাতে ধরাতে বলল, আজ কি স্যাকার পরিমাণ বেশি? ধারা আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। ভালো, এক দেবদাসে ভাত পাচ্ছে না, আর একজনে এসে হাজির। তো এটাই তো তুই চাইছিলি, তাই না? ইভেন তুই নিজে পেপারগুলোতে সাইন করে গেছিস, এখন আবার মন চেঞ্জ? ভুল করেছিলাম, না অন্যায় করেছিলাম, বাট আমার ওকে ছাড়া চলবে না দোস্ত। আমি পারবো না ওকে ছাড়া আবার থাকতে। অনেক থাইকে দেখছি, আর না। ওয়াও, হটস আপ। তুই যখন চেয়েছিস ওকে ছেড়ে চলে গেলি, এখন তুই চাচ্ছিস একসাথে থাকতে। সো ধারার থাকতে হবে। এটা কি ফাজলামি? আর ইউ ম্যাট? তো কি করব আমি?
জানি অন্যায় করেছিলাম, কিন্তু এবার সেটাকে শুধরাতে চাইছি। ওকে সেই সব খুশি দিতে চাইছি যা ও ডিজার্ভ করে। একটা সুযোগ কি আমার প্রাপ্য নয়? একটা লাস্ট সুযোগ। সেটা ধারা ভালো বলতে পারবে। ও কি বলবে? এখন ওর কাছে তো চয়েস আছে। হ্যাঁ, আরে একটা চ্যাংড়া ছেলে, ওর কলিগ, মেবি ওকে লাইক করে, ডোন্ট নো, খুব ক্লোজ ওরা। আমাকে ছেলেটার সামনে ভাই হিসেবে পরিচয় দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? হা 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 হা। তুই কি এক্সপেক্ট করিস যে ও তোর মতো বুইড়াকে হাজব্যান্ড হিসেবে পরিচয় দিবে? শালা, তোরে আঙ্কেল বলে নাই, তাই ভাগ্য ভালো তোর। তুই আমার বন্ধু। আমার মাঝে মাঝে প্রশ্ন ওঠে মনে। হা 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 হা। হাসবি না। আমি বুড়িরা হলে তুইও বুড়ি। তাও তো আমার বিয়ে হয়েছে, তুই আইবুড়োই থেকে যাবি। এই বিয়ে শাদী যে আমার জন্য না, এটা আমার খুব ভালো করে জানা আছে। কে বিয়ে করবে বলো এমন স্মোকার বিনা চালচরণের মেয়েকে? সরি রে। আচ্ছা, রবিনের সাথে তো তোর বিয়ে ঠিকঠাক ছিল, তাহলে কি হলো? শোন, আমার মতো বেহাল্লা মেয়েগুলো গার্লফ্রেন্ড ট্যাগ পাওয়ার ক্যাপাবিলিটি রাখে, স্ত্রী ট্যাগটা আমার জন্য না। আমার ফ্যামিলি স্ট্যাটাস তো তোর জানা, বাবা মা ডিভোর্সড, সারা জীবন রুয়নচণ্ডী ছিলাম। এসব কিছুই এক একটা ইস্যু ছিল। তবে রবিন ছেলেটা অনেক চেষ্টা করেছে। প্রথমে ওর বাবা মার চিন্তাধারা বদলাতে, তারপর আমাকে বদলাতে, না পেরে নিজেকে বদলাতে। ছেলেটা আমার সঙ্গে সম্পর্কতে পিচ্ছিল। ওর কষ্টগুলো আর নিতে পারছিলাম না। শেষমেশ বাড়ি ছাড়ার কথাও বলে। অনেক ভাবলাম জানিস, এতগুলো সম্পর্ক ভাঙার থেকে আই গেস এই একটা সম্পর্ক ভাঙা ইজি। তাই আমি ব্রেকআপ করেছি। তুই হ্যাপি তো? সিগারেটের সাথে ইয়েস। তবে কি লাইফ কারোর জন্য বসে থাকে না। এই দেখ না, ওর সামনের মাসে বিয়ে। তাহলে তো আমার ডিসিশনটা ঠিক ছিল, তাই না বল? অনন্যা কাঁদছে। মেয়েটাকে এই প্রথম কাঁদতে দেখেছে অনল। জীবন তাকে ভাঙন বাদে কিছুই দিতে পারেনি, আজও তাই। অনলও নিঃশব্দে চোখের পানি ফেলাচ্ছে। এরই নাম হয়তো বেঁচে থাকা। রাত 11টা। কলিং বেলের আওয়াজ পেতেই ঘুম ভেঙে গেল ধারার। ঢুলু ঢুলু চোখে দরজা খুলতেই দেখল অনন্যার কাঁধে ভর দিয়ে অনল দাঁড়িয়ে আছে। অনন্যার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই সে গড়গড় করে বলতে লাগলো, আমার কোনো দোষ নেই ধারা। আজ তোমার বরের দেবদাসগিরির মাত্রাটা একটু বেশি ছিল, তো তাই একটু বেশি খেয়ে ফেলেছে। আন্টি কই? ফুপি, বাবা সবাই ঘুম। এটাকে কই রাখবো? এখানে ফেলে রাখেন, সকালে নেশা কাটলে নিজে হেঁটে হেঁটে যাবে রুমে। বিরক্তির স্বরে ধারা বলে ওঠে। ধারার হাবভাব শুনে অনন্যা বলে, এভাবে বলো না, বেচারা রাজ মনটা ভালো নেই। তুমি একটু সাপোর্ট দিলে রুমে ফেলে আসতে পারি। ঠিক আছে আপু। দাঁতে দাঁত চেপে অনন্যার কথায় রাজি হয় ধারা। কোনো মতে বেড অবধি এনেই অনলকে শুইয়ে দিল তারা। মোটামুটি খবর হয়ে গিয়েছিল অনন্যা এবং ধারার। একটা 6 ফুটের সুঠাম দেহি পুরুষ বলে কথা। অনন্যা আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিল। অনন্যা যাবার পর কি মনে করে আবার অনলের রুমে আসলো ধারা। এসেই দেখে সে চুপচাপ বসে রয়েছে। অনলের বসে থাকতে দেখে খানিকটা চটে গিয়ে ধারা বলে, যদি শোবারে থাকেন তবে অহেতুক ঢং করার কি প্রয়োজন? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? একটা শেষ সুযোগ কি আমার প্রাপ্য নয় ধারা? অনলের নির্বিকার প্রশ্ন শুনে ধারা খানিকটা থমকে যায়। অনল তার দিকে তাকিয়ে রয়েছে। অনলের চোখ চিক চিক করছে। এক পলক তাকাতেই চোখ সরিয়ে নেয় ধারা। এই চোখ জোড়া বড্ড ভয়ানক। 5.5 বছর আগে এই চোখের মায়ার সাগরে নিজেকে তলিয়ে ফেলেছিল সে। আজ আবার সেই চোখের মায়া তাকে নিজের জালে ধারাকে তলাতে প্রস্তুত। অন্যদিকে ফিরে কাপা কণ্ঠে বলল, রাত হয়েছে, রেস্ট করুন, এসব কথা বলার মানে হয় না। কথাটা বলে চলে যেতে নিলেই হাত টেনে ধরে অনল হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। আলতো হাতে ধারার মুখটা 2 হাতে ধরে উঁচু করে সে। কোমল কণ্ঠে বলে, আমাকে একটাবার নিজের কথা বলার সুযোগটুকু দিবি না?
ফাঁসির আসামিকেও নিজের কথা বলার সুযোগ দেয়া হয়। কাল থেকে তোর সাথে কথা বলার চেষ্টা করছি, তুই একটা সুযোগও দিচ্ছিস না। কি বলবে তুমি? কি বলার আছে? 5 বছর আগে আমাকে সুযোগ দিয়েছিলে তুমি। আমিও তো একটা সুযোগ চেয়েছিলাম, দিয়েছিলে। কাপা কাপা স্বরে ধারা বলে ওঠে, নোনা জলের রাশি চোখ থেকে গড়িয়ে পড়ছে। আজ ধারার কণ্ঠে অভিমানের ছাপ, অভিমানের পাহাড় যা বিগত 5 বছর ধরে জমে আছে। অনলের শার্টের কলার ধরে বলতে লাগলো, কি হলো, চুপ করে আছো যে? খুব তো বলেছিলে কথা বলবে, বলো কেন চলে গিয়েছিলে? কেন আমাকে একটা সুযোগ দাওনি? আমার কি দোষ ছিল? কি দোষ ছিল আমার? তোমাকে ভালোবাসা আমার দোষ ছিল? কেন একা ফেলে গেলে আমাকে? বিয়ের পর থেকে আমার সাথে তুমি যা যা করেছো আমি সব মেনে নিয়েছি, তোমাকে সময় দিতেও আমি রাজি ছিলাম, তাহলে কেন চলে গিয়েছিলে? তুই তো ভালোভাবেই জানিস আমি কেন গিয়েছিলাম, যাতে আমার দ্বারা তোর কোনো ক্ষতি না হয়, যাতে তুই কষ্ট না পাস। আমি না গেলে মা তোকে নিয়ে আলাদা হয়ে যেত। আমার হয়ে সব ডিসিশন তোমরাই নিয়ে ফেললে। একবার আমাকে জিজ্ঞেস করেছিলে আসলে আমি কি চাই? আমাকে কষ্ট না দিতে গিয়ে সব থেকে বড় কষ্ট দিয়ে ফেললে তার বেলায়। তো আই এম সরি, কিন্তু কি করতাম বল? আমার ঘাগুলো এত তাজা ছিল যে তোর ভালোবাসাটা মলম হলেও খুব যন্ত্রণা দিত। প্রতিনিয়ত আমাকে যুদ্ধ করতে হতো। আমি যে পারছিলাম না, ভয় পেতাম। যদি তখন মিথ্যা আশায় তোকে রাখতাম, সেটা কি খুব ভালো হতো? যেখানে আমি জানতাম তোকে ভালোবাসাটা আমার জন্য খুব সম্ভব হতো না। মাহির স্মৃতিগুলো কাটার মতো আমাকে প্রতিনিয়ত ফুটছিল, সেখানে তোকে জড়ানোটা কি খুব ভালো হতো? সেটা কি অন্যায় হতো না? তোর মাঝে আমি মাহিকে খুঁজতাম, তোকে মাহির জায়গায় ফিট করার চেষ্টা করতাম, সেটা অন্যায় হতো না? তোকে মিথ্যা ভালোবাসার মাঝে, মিথ্যা সম্পর্কের মাঝে কিভাবে রাখতাম বল? তাহলে আমার মাহির মাঝে পার্থক্য কি থাকতো? তখন তুই এই সম্পর্কটাকে টানতে টানতে টায়ার্ড হয়ে পড়তি। খুব ভালো হতো সেটা। আমাদের সম্পর্কটা ভুল ছিল না, সময়টা ভুল ছিল। বেশ, মানলাম সম্পর্কের চাপ তুমি নিতে পারোনি তাই পালিয়ে গিয়েছিলে, কিন্তু ডিভোর্স পেপারটা সেটা কেন সাইন করতে গিয়েছিলে? উত্তর দাও। ধীর কণ্ঠে ধারা উত্তর চাচ্ছে অনলের কাছে। ধারা কাঁদছে, কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। বারবার ঢুকরে ঢুকরে কেঁদে উঠছে সে। অনল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে তার। ধারার অশ্রুগুলো অনলকে বড্ড অসহায় করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। মনে হচ্ছে কলিজাটা কেটে যদি তাকে দেখাতে পারত, হয়তো তাহলে নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত হতো। ধারার চোখের পানিতে অনলের শার্টের খানিকটা ভিজে গেছে। ধারার চোখ 2 হাতে মুছিয়ে দিতে দিতে বলল, আমি খুব দোটানায় ছিলাম ধারা। আমি কি করতাম তখন? তোর সাথে বিয়েটা আমি মেনে নিতে পারবো কি না, তোকে কোনো দিন স্ত্রীর মর্যাদাটা দিতে পারবো কি না, সেটাই আমার জানা ছিল না। সেখানে তোকে একটা খোকলা সম্পর্কে বেঁধে রাখা আমার নীতির মধ্যে পড়ছিল না। আমি তোর প্রতি অনুভূতিগুলো কোনো আকার দিতে পারছিলাম না, তখন আমি আমার ভেতর ছিলাম না। তাহলে চলেই যখন গিয়েছিলে ফেরত কেন এসেছো? কেন আমার মনটাকে আবার স্বপ্ন দেখিয়ে আবার গুরু গুরু করে ভেঙে দেওয়ার জন্য? এখন কেন আমাকে মুক্তি দিচ্ছ না? ভালোবাসি তোকে, তাই খুব ভালোবাসি। এই 5টা বছর একটা দিন যায়নি আমি তোর কথা ভাবিনি। ভুল করেছিলাম। আমার এলোমেলো অনুভূতিগুলোকে প্রথমে বুঝতে দেরি করেছি, তারপর বোঝার পর সেটাকে মানতে দেরি করেছি। এই ভুলগুলো আমাদের জীবন থেকে 5টা বছর কেড়ে নিয়েছে। 5 বছর 4 মাস 11 দিন, জানো কতগুলো দিন হয়? 1928 দিন। প্রত্যেকটা দিন আমি অপেক্ষা করতাম এই ভেবে তুমি হয়তো ফিরবে, এই বুঝি আমার কাছে ফিরবে। কতগুলো রাত নির্ঘুম কেটেছে আমার। ফিরিয়ে দিতে পারবে তুমি? আমার প্রতিটা নির্ঘুম রাত ফিরিয়ে দিতে পারবে? আমাদের বিয়ের আজ 5 বছর 4 মাস 17 দিন। পারবে এই দিনগুলো ফিরিয়ে দিতে? আমার জীবনে এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবে? সেই কিশোরী মনের নিষ্পাপ ভালোবাসাটাকে আবার জাগাতে পারবে? পারবে না, কিচ্ছু পারবে না। আমি থাকবো না তোমার সাথে, থাকবো না। আর কষ্ট নেওয়ার অবস্থায় আমি নেই। এবার আর নিজেকে ধরে রাখতে পারেনি ধারা। অনলের বুকে মাথা ঠেকিয়ে হিচকি তুলে কাঁদছে সে। বিলাপের পরিমাণ বাড়তেই থাকল। এতদিনের অভিমান পাহাড় আজ গলতে শুরু করেছে। কঠিন থাকতে থাকতে আজ ধারা ক্লান্ত। নিজের সকল অভিযোগ আজ সে অনলকে জানাবে।
অনলও পরম যত্নে ধারাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখল। পুরুষের নাকি কাঁদতে নেই, তাদের কান্না আসে না, কিন্তু যখন কাঁদে সব ওলটপালট করে দিতে সক্ষম। আজ অনল কাঁদছে, নিজের ভুলের মাসুল দিচ্ছে, কারণ ধারার প্রতিটা অশ্রু ফোঁটা তাকে ভোঁতা ছুরির মতো আঘাত করছে। পারছে না ধারাকে নিজের বুকের ভেতর লুকিয়ে ফেলতে। একটা সময় কাঁদতে কাঁদতে অনলের বুকেই ঘুমিয়ে পড়ল। ধারার কোনো আওয়াজ না পেলে ধারার মুখের দিকে তাকিয়ে দেখল সে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। আস্তে করে তাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। ভেজা শার্টটা খুলে ধারার পাশে মুখ করে শুয়ে পড়ল। নিপুণ দৃষ্টিতে ধারাকে দেখে যাচ্ছে অনল। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে রয়েছে তার। চোখের নোনা জল এখনও শুকায়নি, চোখের নিচে লেগে রয়েছে। আস্তে করে ধারার মাথাটা নিজের বুকের উপর রেখে তাকে পরম যত্নে আগলে ধরল অনল। মেয়েটাকে আর কোনোদিন কাঁদতে দেবে না সে, এটা তার কাছে স্পষ্ট। মেয়েটা কাঁদলে বড্ড বেশি অসহায় লাগে, মনে হয় পুরো দুনিয়াটা ওলট পালট হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে অনলও ঘুমের অতল সাগরে তলিয়ে যায়। সকাল 7টা, পাখির কিচিমিচি কানে যেতেই ঘুম ভেঙে গেল ধারার। মনে হচ্ছে খুব শক্ত কিছুর উপর উবু হয়ে আছে সে। মাথা ব্যথা করছে, চোখ খোলা দুষ্কর হয়ে যাচ্ছে। কিসের ওপর ছুঁয়ে আছে বোঝার জন্য হাত দিয়ে হাতুড়ে যাচ্ছে। চুলের মতো কিছু হাতে পড়লে সে টানার চেষ্টা করতে লাগল। হঠাৎ কারোর গগনবিদারী চিৎকার শুনতে পারলে এক লাফে উঠে পড়ে সে। চোখ খুলতেই দেখল অনল রীতিমতো এক হাত কামড়ে আরেক হাত দিয়ে বুক ঢলে যাচ্ছে। অবাক চোখে তার দিকে তাকালে ঝাঁঝালো কণ্ঠে অনল বলে ওঠে, কি দেখছি সেভাবে? তুমি এখানে কি করছো? আপাতত তোর খামচি খাচ্ছিলাম। আচ্ছা, পার্ট টাইমে কি নখ দিয়ে মাটি খুঁড়িস? উফ, জ্বলে গেছে আমার বুকটা। দানবী কোথাকার। কে বলেছে আমার কাছে আসতে? আবার আমার কাছে আসলে এইভাবে খামচি দেব। সরো এখান থেকে। রাগে ফোঁস করতে করতে ধারা বলে ওঠে, প্রতি উত্তরে অনলও বলে ওঠে, একে তো সারা রাত আমার বুকের উপর ভোস করে ঘুমাইছিস, সকাল হতে না হতে আমার পশম তুলে দেবার মতো সাংঘাতিক কাজ করেছিস, আমাকে খামচি অবধি দিয়েছিস, এখন আমার উপরেই রাগ দেখাচ্ছিস। হয়ে গেছে, তোমার ফালতু কথা শোনার ইচ্ছে বা সময় আমার নেই। বলেই চলে যেতে নিলে ধারার হাত টেনে ধরে অনল। আকুল আকুতি স্বরে বলে ওঠে, আমাকে শেষ সুযোগটা দিবি না ধারা? আবারও সেই প্রশ্ন ধারার ভেতরটাকে তোলপাড় করে দিচ্ছে। নিজের আত্মসম্মান আর ভালোবাসার যুদ্ধে আজ অসহায় সে। অনলকে কি উত্তর দেবে তার জানা নেই। মস্তিষ্ক এবং মনের এই যুদ্ধ প্রতিনিয়ত ধারা পুড়িয়ে যাচ্ছে। না অনলকে ক্ষমা করতে পারছে, না অনলকে শাস্তি দিতে পারছে। আচ্ছা, একটা শেষ সুযোগ দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? ধারা চুপ থাকতে দেখে অনল শান্ত কণ্ঠে বলে উঠল, বেশ, এত কষ্ট করতে হবে না। আমি শুধু 1 মাস সময় নিব। 1 মাসের পরও যদি তোর মনে হয় আমাকে মেনে নিতে তোর কষ্ট হচ্ছে, আমি তোর জীবনে বাধা হয়ে আর দাঁড়াবো না। তুই যা চাবি তখন তাই হবে। 1টা মাস আমাকে শুধু সময়টা দে। 1 মাস দিলে কি হবে বলো? আমার জীবনের চলে যাওয়া দিনগুলো তুমি চাইলেও ফেরাতে পারবে না। না, হয়তো পারবো না, কিন্তু এতটুকু কথা দিতে পারি, এই 5 বছর 10 মাস 17 দিনের যে কষ্টের পাহাড় আছে তা ভেঙে গুড়িয়ে সুখের আস্তানা সাজাবো। তোর মনে আবার নিজের প্রতি ভালোবাসা তৈরি করার আপ্রাণ চেষ্টা করব। অনলের কথা শুনে টিটকারির সুরে ধারা বলে ওঠে, আমার কষ্টের পাহাড় এতটাই বেশি যে চাইলেও সেটা কমাতে পারবে না। আমিও দেখতে চাই এই 1 মাসে তুমি কি এমন এভারেস্ট জয় করতে পারো। আমি আমার রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে ফুপুর কাছে যাও। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের রুমের দিকে প্রস্থান করে ধারা। অনল এক দৃষ্টিতে ধারার যাওয়ার পথের দিকে চেয়ে থাকে। এই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে।
কিন্তু মনের মধ্যে ভয়গুলো উকিঝুঁকি দিচ্ছে। সত্যিই কি মেয়েটাকে সেই সুখগুলো ফেরত দিতে পারবে? আগে একটা চকলেট দিলেই মেয়েটা তার মুক্তোর মতো হাসি দিয়ে যেটা গ্রহণ করত, এত আগলে রাখত, মনে হতো কতই না দামি সেই চকলেটটা। তবে এখনের ধারা পুরোই আলাদা। এতদিনের কষ্টগুলো তাকে পাথর বানিয়ে দিয়েছে। এই পাথরে হৃদয়ে পুনরায় ভালোবাসার বীজ বোনা কি সহজ হবে? তার মনের বদ্ধ কুটিরের তালাটা কি এত সহজেই খোলা যাবে? সকাল 11টা। সুভাষিনী বেগমের রুমে সবাই একজোট হয়েছে। সুভাষিনী বেগম রীতিমতো জেদ ধরে বসে আছেন তাকে গ্রামে নিয়ে যেতে হবে। ধারা তাকে বোঝাতে পারছে না এখন গ্রামে ট্রাভেল করাটা তার জন্য ঠিক হবে না। কিন্তু কে শোনে কার কথা? সে গ্রামে যাবে মানে যাবে। বাধ্য হয়ে অনল সিদ্ধান্ত নেয় কাল তারা কুমিল্লা যাবে। সুভাষিনী বেগমের বাবার বাড়ি কুমিল্লার প্রত্যন্ত সিধলাই গ্রামে। প্রায় 3 থেকে 4 ঘন্টার পথ। 2-3 দিন ঘুরে আসলে খুব একটা খারাপ হবে না। আর কি এখন আবার ধারার ছুটি নিতে হবে? সুভাষিনী বেগমের রুম থেকে বেরিয়েই দিগন্তকে ফোন করল ধারা। ফোন রিসিভ হলেই অনুরোধের স্বরে বলে ধারা, হ্যালো দিগন্ত ভাই, একটা ফেভার চাচ্ছিলাম, করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলো। তোমাকে ফেভার করতে আমার কি কখনো আপত্তি ছিল বলো? আমাকে 4 দিনের একটা ছুটি ম্যানেজ করে দিতে হবে, পারবেন? হঠাৎ আন্টির আবার কি অসুস্থ? না, এবার গ্রামে যাবার বায়না করেছে, তাই একটু ঘুরে আসতে চাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নেই। একটা কথা ছিল তারা। জি বলেন। না থাক, তুমি ঘুরে আসো তারপর বলবো। ঠিক আছে, তাহলে রাখি দিগন্ত ভাই। দিগন্তের সাথে কথা বলার মাঝেই ফোনটা কেড়ে নেয় অনল। অনলের এমন কাজে প্রচণ্ড ক্ষেপে যায় ধারা। অনেকটা ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, এটা কি হলো? কথা বলছিলাম তো নাকি? ফোনটা কেটে দিয়ে নির্বিকার বলতে লাগলো অনল, কি হবে এই চ্যাংড়া ছেলের সাথে? এত কিসের কথা তোর? যা মেয়ে, ব্যাগ গোছা, 3টার সময় খেয়ে দিয়ে রওনা দিব। আজীব তো, আমি আবার ছুটি নিচ্ছি দিগন্ত ভাইকে জানানোর জন্যই তো ফোনটা দিয়েছি নাকি? অদ্ভুত, তুই তোর ছুটি নিবি, ওকে জানানোর কি আছে? ওর পিয়ে নাকি ও? তোমার সাথে কথা বলা আর উলোবনে মুক্ত ছড়ানো অনেকটা এক। বুঝেছিস তখন কথা না বলে ব্যাগ গোছা যে। অসহ্য লোক একটা। বলেই গটগট করে রুমে চলে গেল ধারা। জানে লোকটার সাথে কথা বললে মেজাজটাই মাঝখান থেকে শুধু খারাপ হবে। দিগন্তকে দেখলেই কিংবা ওর কথা তুললেই অনল তেলে বেগুনে জ্বলে ওঠে। এটা বুঝতে বাকি নেই ধারার। অবশ্য এটা যে সে উপভোগ করছে না তাও নয়। বেশ মজা লাগছে অনলকে এভাবে রাগিয়ে তুলতে। এই খুনসুটির ভেতর অন্যরকম শান্তি লুকিয়ে রয়েছে। সন্ধ্যা 7টা। বাড়ির গেটের সামনে এসে পৌঁছালো অনলরা। সারা রাস্তা ড্রাইভ করে এসে খুব ক্লান্ত লাগছে অনলের। 3 বছর বাদে আজ ধারা তার বাড়ি ফিরেছে। অনলের জার্মানি যাবার পর একবার এসেছিল শুধু মাকে দেখতে। নিজের বাড়ি নিজের বাড়িই হয়। আজ এতদিন বাদে এসেও কি শান্তিই না লাগছে। বিয়ের পর এই প্রথম অনল এখানে পা রেখেছে। গতবার যখন এসেছিল তখন তাকে জোরপূর্বক ধারার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। আজ হিসেবটা উল্টো। আজ সে এই ধারাকে নিজের করে পাওয়ার জন্য যুদ্ধ করছে। বাড়ির গেট খুলতে না খুলতেই ধারার মা অর্থাৎ সুরাইয়া বেগম দৌড়ে জামাইকে বরণ করতে চলে আসেন। বিয়ের পর নিজের হাতে এক বেলাও মেয়ে জামাইকে মনের তৃপ্তি অনুযায়ী খাওয়াতে পারেননি তিনি। অনলকে নিয়ে যে বসাতে না বসাতেই আপ্যায়নের ধুম পড়ে যায়। অবাক দৃষ্টিতে নিজের মামির কাণ্ড দেখে যাচ্ছে অনল। এই শরবত দিচ্ছে, এই মিষ্টি, ওনার যতটুকু সাধ্য সবটুকু নিয়ে অনলের খাতিরদারির ব্যবস্থা করছেন তিনি। গ্রামের মানুষদের মনের মধ্যে প্যাচটুকু থাকে না, এই জন্য হয়তো তাদের সরল হৃদয়ের ভালোবাসার কমতি থাকে না।
কোথাও যেন অনলের নিজেকে বড্ড অপরাধী লাগছিল। এই মানুষটা তাকে এত যত্ন করছে, অথচ তার মেয়েকে কতই না কষ্ট পেতে হয়েছে বিয়ের পর থেকে। এসব ভেবে পানিটুকুও গলায় আটকে যাচ্ছিল। হুট করেই সুরাইয়া বেগম ধারাকে বলে ওঠে, মা, আমি তোর রুম গুছিয়ে রেখেছি। অনল বাবারে তোর রুমে নিয়ে যা। আমার রুমে মানে? কি কথা কোস তুই? তোর রুম ছাড়া আর কোন রুমে থাকবে সে? সুরাইয়া বেগমের কথায় এটা বুঝতে বাকি নেই ধারার, এই মানুষটার সাথে এক রুমে এই কয়দিন থাকতে হবে। গা জ্বলছে ধারার, কিন্তু কিছুই করার নেই। এদিকে অনলের খুশি যেন ধরছে না। এখন শুধু রাতের অপেক্ষা। হঠাৎ অনলের মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের নাম্বারটা চোখে ভাসতেই চোখ মুখের রং বদলে গেল অনলের। তখনই ধারা জিজ্ঞেস করে ওঠে, ফোনটা বাজছে তো, ধরছো না কেন? ধারার হঠাৎ প্রশ্নে খানিকটা চমকে উঠল অনল। অদরকারি ধরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। বাঁচতে থাকুক, বাঁচতে বাঁচতে থেমে যাবে। ফোনটা সাইলেন্ট করে যথারীতি সুরাইয়া বেগমের সাথে আড্ডায় মেতে উঠল। রাত 10টা। খাওয়া দাওয়া শেষে আড্ডায় আসর বসালো ধারাদের বাসায়। সুভাষিনী বেগমের এতদিন পর আগমনে বাড়ি গমগম করছে। সব চাচাতো ভাই বোনেরা মিলে বেশ আড্ডার রমরমা পরিবেশ। বেশ খানিক বছর পর আজ এই আড্ডায় অনল যোগ দিয়েছে। আড্ডার মাঝেই হুট করে অনলের এক মামা বলে উঠলেন, বুঝলা বাগনা, এখনই যা জীবন উপভোগ করার এই কয়দিনে করে নেও। আর কিছুদিন পর চাইলেও আর নিজেদের মতো বাঁচতে পারবা না। 5 বছর পর আসলে, এখন বাচ্চা কাচ্চা নিয়ে বা এটাই স্বাভাবিক। আমাদের দেখো, বাচ্চা বড় হইতে হইতে বুড়ো হয়ে গেলাম। নিজেদের জন্য বাঁচার যে আক্ষেপটা আগে থেকেই গেল। এখনও বাচ্চা নেবার কথা চিন্তা করিনি মামা। ধারার বয়সী বা কি? এখন বাচ্চা নিলে ওর জীবনটা ওখানেই থেমে যাবে। ও নিজের মতো নিজেকে গড়াক, মাত্রই তো চাকরি পেয়েছে। সে কি কথা? এখন যদি এত চাকরি নিয়ে পড়ে থাকো, সংসার করবে কখন? আর দেখতে গেলে তোমারও তো কম হলো না। মামা, ধারা অনেক ছোট এখনো, সবে 24-এ পা রেখেছে। এখন তো ওর জন্য পুরো দুনিয়া পড়ে রয়েছে। এখন যত এক্সপ্লোর করবে ওর জ্ঞান তত বাড়বে। কত কিছু শিখার জানার আছে ওর। সংসার তো থাকবেই, কিন্তু এখন যদি নিজের জীবনটা না সাজায় তবে সারা জীবন আফসোস থেকে যাবে। আমি চাই না শুধুমাত্র নিজের স্বার্থে আমি ওর ফিউচারটা নষ্ট করতে। দেখো বাগনা, সময় চলে গেলে চাইলেও বাচ্চা হতে পারবে না। দরকার হলে অ্যাডপ্ট করব। একটা দম্পতির জীবনে বাচ্চার বাবা মা হওয়াটাই সব কিছু না। এখন আমাদের নিজেদেরকেই চিনা বাকি। আপাতত এসব নিয়ে চিন্তা করছি না। আপনারা গল্প করুন, আমি উঠছি। বলেই অনল সেখান থেকে চলে এলো। এতক্ষণ আড়ালে ধারা সব কিছু শুনেছে। আজ কেন জানি লোকটার প্রতি সম্মানটা বেড়ে গেল ধারার মনে। ধারা ভেবেছিল অনলের হয়তো ধারার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অবকাশ নেই। ধারার চিন্তাকে ভুল প্রমাণ করে দিল অনল। সবার সামনে নিজের বউ চাকরি করবার কথা এত দৃঢ় গলায় বলতে পারে এমন স্বামীর সংখ্যা যে খুব একটা বেশি নয়, এ কথা কারোর অজানাও নয়। আজ অনলের কথাগুলো ধারার মনে অন্যরকম শান্তি দিচ্ছে, যা বলার মতো ভাষা ধারার নেই। 3 দিন পর বিকেল 4টা। ভাদ্র মাসের আকাশে ধবধবে সাদা মেঘ উঠছে। রোদের প্রখরতা ততটা নেই, বরং খুব ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সেই বাতাসের সাথে সাথে ধারার অবাধ্য চুলগুলো পাল্লা দিয়ে বেহায়ের মতো উড়ে যাচ্ছে। ঘাটলার সব থেকে নিচের সিঁড়িতে বসে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে আছে সে। ধারার বাড়ির এই পুকুরটা বাড়ির ঠিক পেছনে। বাড়ির রুম থেকেই সরাসরি পুকুরের ঘাটলা। কিশোরী থাকতে প্রায় এখানে বসে সময় কাটাতো সে। পুরনো দিনের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসছে। হঠাৎ করে কেউ চুলের হাত দিলে কেঁপে উঠল সে। পাশে ফিরে দেখল বেশ কিছু শিউলি ফুল হাতে নিয়ে অনল বসে আছে তার পাশে। একটা ফুল কানে গুজে দেবার ব্যর্থ প্রচেষ্টা করছে।
অবাধ্য চুলের দাপটে ফুলটা খুলে যাচ্ছে বারবার। শেষমেশ খানিকটা চটে গিয়েই বলল, পেতনির মতো চুল খুলে রেখেছিস কেন? খোপা করে রাখতে পারিস না? তো আমার চুল তোমার কোন পাকা ধানে মই দিচ্ছে? জানিস কত কষ্ট করে ফুলগুলো জোগাড় করেছি? ভেবেছিলাম খোপায় পরিয়ে দিব। বুড়ো বয়সে এইসব উটকো শখ কোথা থেকে পাও তুমি? বয়সটা না, শুধু শরীরের হয়, মনের না। আচ্ছা খোপা কর। ইচ্ছে হলে নিজে করে দাও। বেশ। বলেই কোনো মতে খোপাটা বেঁধে ফুলগুলো খোপায় গুজিয়ে দিল অনল। বাকি ফুলগুলো ধারার হাতেই দিয়ে বলল, তোকে প্রেম নিবেদন করি প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি বেলা। কারণ আমি তোর প্রেমে পড়ি প্রতি ভোরে, প্রতি সকালে। সোনালি রোদ যেমন উঠে তেমনি আমিও তোর প্রেমে পড়ি। আমি তোর প্রেমে পড়ি সকালে সূর্য যেমন খাড়া উপরে ওঠে প্রতিদিন, কিরণে পোড়াতে চাই পথঘাট, ফাটাতে চাই মাটি। আমিও প্রতি দুপুরে তোর প্রেমে পড়ি। তোর প্রেমে পড়ে বুক ফেটে খণ্ড খণ্ড হয়ে যাক, তবু শান্তি পাই। আমি তোর প্রেমে পড়ি শেষ বিকেলে, সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে। আমিও প্রেম নিবেদন করে তোর বুকে হেলে পড়তে চাই। আজকাল তুমি বুঝি কবি হয়ে গেছো? প্রেমে পড়ে বড় বড় মানুষ কবি হয়ে গেল। আমি তো সাধারণ মানুষ মাত্র। সবাই তো গোলাপ দিয়ে প্রেম নিবেদন করে, আমি না হয় শিউলি দিয়েই করলাম। ধারা কিছু না বলে পরম যত্নে শিউলিগুলো গুছিয়ে রাখল। অনলের অগোচরেই চোখ জোড়া মুছে নিল। কেন জানি অনলের বলা প্রতিটা লাইন মনের মাঝে গেঁথে গেছে। নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে ধারার। এতদিন ধৈর্যের ফল হয়তো এটাই। আজকাল বেহায়া মনটা কেন যেন আবার নতুন করে এই লোকটার প্রেমে পড়তে চাইছে। হয়তো এতদিন ঘাগুলো শুকাতে শুরু করেছে। রাত 10টা। খাওয়া দাওয়ার পর রুমে এসেই দেখলো অনল রুমে নেই। বিছানার উপর শুয়ে একটা নীল শাড়ি আর এক গোছা রংধনুর মতো চুড়ি রাখা আছে। ধারার বুঝতে বাকি নেই এই কাজটা কার। পাশেই একটা চিরকুট রাখা। চিরকুটটা খুলতেই চোখে পড়ল, বিয়ের পর তোকে দিয়ে জ্যোৎস্না বিলাস করার লোভ আজ আর সামলাতে পারছে না তোর এই অপদার্থ বরটা। ঘাটলায় অপেক্ষা করছি। শাড়িটা পছন্দ না হলেও পরে আছিস। চিরকুটটা পড়ে অজানা একটা আনন্দে চোখ মুখ ঝলমল করছিল ধারার। ঠোঁটে না চাইতেও হাসি ফুটে উঠল। এই 3 দিনে এমন কিছু বাদ রাখেনি অনল করতে। প্রতিনিয়ত নতুন করে প্রেমে ফেলবার ধান্দায় রয়েছে সে। এই কয়েক বছরের সুখগুলো যেন একসাথেই মুঠো করে ধারার আঁচলে ঢেলে দিতে চাইছে সে। আচ্ছা, এত সুখ সহ্য হবে তো ধারার কপালে? ঘাটলার সিঁড়িতে বসে রয়েছে অনল। সামনে ডিঙি নৌকা, আকাশে মস্ত বড় চাঁদ। আজ নৌকায় করে ধারাকে নিয়ে জ্যোৎস্না বিলাসের আয়োজন করেছে সে। গ্রামে না আসলে হয়তো এই সুযোগটা পেত না। ধারাদের বাড়ির পুকুরের দিক দিয়েই এই সময়টা নৌকা করে ঘুরে বেড়ানো যায়। বর্ষার পানি এখনও নামেনি, যার জন্য আশেপাশে মাঠগুলো তলিয়ে আছে। একটা সময় মাহিকে নিয়ে এসব পাগলামির কথা চিন্তা করত অনল, কিন্তু এখন তার সবটুকু জুড়ে কেবল ধারার বসবাস। এই কবছরের সব প্রাপ্য সুখগুলো কুড়িয়ে ধারার ঝুড়িতে দিতে চায় অনল। যে কদিন গেছে তা ফেরাবার সাধ্য তার নেই, কিন্তু সামনের দিনগুলো রঙিন করার চেষ্টা তো করাই যায়। আকাশের দিকে তাকিয়ে এসব ভাবছিল। হঠাৎ চুড়ির শব্দে ধ্যান ভাঙল তার। সামনে তাকাতেই দেখল নীল শাড়িতে একটা পরী তার দিকে এগিয়ে আসছে। হাত নাড়ানোর সাথে সাথে রুনঝুন আওয়াজে রাতের নীরবতাগুলো মুখরিত হয়ে উঠছিল। অনল খেয়াল করল হৃদস্পন্দনগুলো যেন খুব বেড়ে গিয়েছে তার। সামনে থাকা নারীর প্রেমে তো সে অজ্ঞান। এই তো সেই নারী যে তাকে আবার ভালোবাসতে শিখিয়েছে, আবার বাঁচতে শিখিয়েছে। একটু এগিয়ে হাত বাড়িয়ে বলল, তোমায় নিয়ে প্রেমের তরী ভাসাতে চাই, আছে কি অনুমতি? অনলের মুখে তুমিটা শুনে ধারার বেশ লজ্জা লাগছিল। মনে হচ্ছিল আজ যেন নতুন করে দুজন মানুষের প্রেমের অজানা কাব্য রচনা হচ্ছে। সুখগুলো একসাথে ধারার আঁচল ভরিয়ে দিচ্ছিল। মুচকি হেসে হাত বাড়িয়ে দিতেই,
হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো অনল ধারাকে। দুহাত দিয়ে আলতো করে ধারার লজ্জায় লাল হওয়া মুখটা খানিকটা উঁচু করে। অনলের নিঃশ্বাস ধারার মুখমণ্ডলে ছিটকে পড়ছে। ধারার চোখ তখন অনলের চোখ জোড়ায় স্থির। সেই চোখ আজ ভালোবাসার নেশায় টুইটুম্বুর, যে নেশা ধারাকে ভাসিয়ে নিতেও সক্ষম। অনল ধীরে ধীরে ধারার পাতলা ঠোঁট জোড়াকে নিজের আয়ত্তে করে নিল। অজানা আবেশেই চোখ বন্ধ হয়ে গেল ধারার। এ যেন অন্যরকম নেশা, অন্যরকম অনুভূতি। ধারার ভেতরে উথাল পাথাল করে দিচ্ছিল এই অনুভূতিগুলো। এক নিমিষেই রক্তগুলো শির দ্বারা বেয়ে উষ্ণ পরশ দিচ্ছিল। চোখ থেকে অজান্তেই অশ্রুধারা বয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ধারা থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো অনল। দুষ্টু হাসি দিয়ে বলল, বাকিটুকু তোলা থাক, যেদিন তুই নিজ থেকে আমাকে সে অধিকার দিবি সেদিনের জন্য। আস্তে করে ডিঙি নৌকায় ধরে বসালো ধারাকে। নৌকায় শুধু ধারার আর অনল ব্যতীত আর কেউ ছিল না। তাই শঙ্কিত গলায় ধারা তাকে জিজ্ঞেস করল, নৌকাটা কে চালাবে? মাঝি কই? আজ আমার প্রেমের তরিতে তোকে তুলেছি, অবশ্যই মাঝি আমি। এ বাবা, ডুবে গেলে? সাঁতার তো পারিসই, নৌকা উল্টালেও সমস্যা নেই, আর আমি তোকে ডুবতে দিব না। তুমি জানো কিভাবে নৌকা চালাতে হয়? জানবো না কেন? এই 3 দিন কি ঘাস কাটছি নাকি? তুমি 3 দিন ধরে এটার প্রস্তুতি নিচ্ছ? তা কি বলতে? ভেবেছিলাম প্রথম রাতেই তোকে নিয়ে বের হব, পরে ভাবলাম আগে নৌকা চালানোটা শিখে নেই, তারপর একেবারে তোকে চমকে দিব। ধারার সামনে এখন যে অনল রয়েছে তাকে বড্ড অচেনা লাগছে ধারার। এ তো অন্য মানুষ, যে কিনা তার সবটুকু ভালোবাসা নিয়ে ধারার বেরং জীবনটাকে সাজিয়ে দিচ্ছে। এতটাও ভালো কেউ বাসতে পারে জানা ছিল না ধারার। নৌকা চলছে আপন গতিতে। একটা ঝিলের মতো জায়গায় এসে অনল নৌকা বাওয়া থামালো। আশেপাশে মাঠগুলো এখনো পানির নিচে। যত দূর চোখ যাচ্ছে কেবলই পানি আর পানি, আর মাথার উপর স্বচ্ছ নীল আকাশ আর মস্ত বড় চাঁদ। চাঁদের আলোতেই পরিবেশটা মনোরম হয়ে আছে। খুব সাবধানে এসে ধারার পাশে গিয়ে বসে অনল। ধারার হাতটা নিজের হাতের উপর রেখে বলে, একদিন এই হাত জোড়াকে অনেক কষ্ট দিয়েছিলাম। আমি এতগুলো বছর তোকে অনেক কাঁদিয়েছি। জানি না সেই কষ্টগুলোর কোনো ক্ষমা হয় কি না। হয়তো না। আমি বলবো না আমাকে ক্ষমা করে দে, বলবো না সব ভুলে যা। শুধু এইটুকু বলবো, বড্ড বেশি ভালোবাসি তোকে। আমাকে একা করে দিস না কখনো। আমার রক্তে মিশে আছিস তুই। তোকে ছাড়া এক মুহূর্তের কথা ভাবতে ভয় লাগে। সারা জীবন এইভাবে ভালোবাসবে তো আমাকে? শেষ নিঃশ্বাস অবধি, কথা দিচ্ছি তোকে, শেষ নিঃশ্বাস অবধি আমি ভালোবেসে যাব। তবে আজ আবার বলছি, ভালোবাসি তোমাকে। ধারার কথা শুনে অনলের চোখ চিকচিক করছে। হয়তো এখনই অশ্রুগুলো চোখ জোড়াকে মুক্তি দেবে। পরম আদরে ধারার কপালে উষ্ণ পরশ দিল অনল। আজ সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে। এটা যে তার সর্বোচ্চ পাওয়া। আজকে জ্যোৎস্না সাক্ষী দিচ্ছে তাদের ভালোবাসার পূর্ণতার। পরম যত্নে ধারার পায়ে হাত দিতেই ধারা খানিকটা কেঁপে উঠল। কি করছো? আগে তো সারাদিন নুপুর পরে থাকতে পায়ে, তোর নুপুরের আওয়াজে ঘর ম করতো। এখন পা খালি থাকে যে। জানো না কেন পড়ি না? রাগের মাথায় নুপুরগুলো ভেঙে ফেলেছিলাম যে। এগুলোর কথা বলছিস? ধারা খেয়াল করল পকেট থেকে একটা বাক্স অনল বের করেছে। বাক্সের মুখটা খুলতেই ধারার বিস্ময় উচ্চ শিখরে পৌঁছায়। অবাক চোখে অনলের মুখ পানে চেয়ে থাকে সে। অনল পরম যত্নে ধারার পায়ে নুপুরগুলো পরিয়ে দিতে দিতে বলে, রাগে মাথায় এগুলো ভেঙে ফেলেছিলাম। পরের দিন অবশ্য ঠিক করে এনেছিলাম, কিন্তু দিতে ইচ্ছে হয়নি। 5 বছর কেটে গেছে। নুপুরগুলো আমার কাছেই গচ্ছিত ছিল। এই 5টা বছর যখন তোর কথা মনে পড়তো এগুলোকে দেখতাম। এই কয়দিনে দেওয়ার কথা ভাবিনি তা নয়, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আজ নুপুরগুলো তার মালিকের কাছে ফেরত গেল। হয়তো তখন দিলে আমাদের এতদিন নষ্ট হতো না। হয়তো একটা আবদার করবো, রাখবি?
এতক্ষণ তবে কি করছিলে? হা হা হা, আমাদের কাঁধে মাথাটা রাখবি, আমার হাতে হাত রেখে জ্যোৎস্না দেখবি। ধারা কোনো উত্তর না দিয়ে মাথাটা অনলের কাঁধে রাখল। একটা মিষ্টি মাতাল করা গন্ধ অনলের নাকে লাগল। ও বুঝতে বাকি রইল না এটা ধারার চুলের মিষ্টি সুবাস। অনল ডান হাতটি দিয়ে ধারার কোমর চেপে ধরল, বাহাতে ধারার হাতটি পরম যত্নে ধরল। অনল এবং ধারার কাছে মনে হচ্ছিল যাক না থেমে সময়টা। এভাবে কত সময় কেটে গেল তাদের খেয়ালই নেই। আজ না হয় তাদের ভালোবাসার মুহূর্তগুলো সময়কে হার মানাক, দুহাতে সুখ কুড়াতে ব্যস্ত হয়ে পড়ুক দুজন মানব মানবী, ক্ষতি কি? রাত ৩টা, ঘাটলার দিকে নৌকা ভিড়ায় অনল। আজকের রাত জীবনের শ্রেষ্ঠ রাতের একটি ছিল অনল ধারার কাছে। কোনো অভিমান মনোমালিন্যের ছাপ ছিল না আজ রাতে, শুধু ভালোবাসার কিছু মুহূর্ত ছিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি ছেড়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল ধারা। গায়ের পাঞ্জাবিটা খুলে টি শার্ট আর শর্টস পরে নিল অনল। ফ্রেশ হয়ে রুমে এসেই দেখল ধারা শুয়ে পড়েছে। গ্রামে আসার পর থেকে একই রুমে থাকলেও এক বিছানাতে তারা থাকেনি। ধারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল অনলের সাথে বেড শেয়ার সে করবে না। নিচে শোয়ার জন্য ধারা জেদ করাতে অনল তাকে বারণ করে। ঘরে কোনো সোফা বা কোনো অন্য শোয়ার ব্যবস্থা না থাকায় অনল নিচে মাদুর পেতে শুয়েছে। তাই আজও কিছু না বলে প্রতিদিনের মতো বালিশটা নিয়ে নিচে মাদুর বিছানাতে গেলেই ধারা জিজ্ঞেস করে, কি করছো? মাদুর পাচ্ছ কেন? তুই তো বলেছিলি যদি এক রুমে থাকলেও এক বিছানায় তুই আমার সাথে থাকবি না। হয়েছে, আর নিচে শুতে হবে না, উপরে আসো। আমি তো তোমার জন্য জায়গা রেখেই শুয়েছি, আসো। অনলের কানে যেন বিশ্বাস হচ্ছিল না। মনের মাঝে এক অজানা খুশি বয়ে যাচ্ছিল। মাদুরটা রেখে ধারার পাশে শুয়ে পড়ল। একই বিছানায় আবার 5 বছর পর ইচ্ছে করছে আবার ধারাতে মিশে যেতে, কিন্তু কোথাও না কোথাও একটা বাধা যেন রয়েই গেছে। লোকে সত্যিই বলে একবার কোনো সম্পর্কে ফাটল ধরলে সেটা সারানো সত্যিই কষ্টকর। যেমনটা ঘটেছে অনল এবং ধারার মাঝে। কোথাও না কোথাও ধারার দিকে এগোতে গেলে 5 বছর আগের অনলের বিভৎস কাজের কালো স্মৃতিগুলো মনে ভাসছে। তখন আপনা আপনি নিজেকে ধারা থেকে সরিয়ে ফেলতে হচ্ছে অনলকে। ধারা তখন অনলের পিঠ করে অপর পাশে মুখ করে শুয়েছিল। একটা সময় আর না পেরে সে পেছন থেকেই ধারাকে জড়িয়ে ধরল। চোখ বন্ধ অবস্থাতেই ধারা খেয়াল করল অনল তাকে পেছন থেকে জড়িয়ে কাঁধে মুখ ডুবিয়ে রেখেছে। অনলের উত্তপ্ত নিঃশ্বাস ধারার ভেতরটাও পুড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর খেয়াল করল তপ্ত নোনা জল ধারার গলা বেয়ে পড়ছে। প্রথমে অবাক হলেও খেয়াল করল লোকটা কাঁদছে। এবার আর নিজেকে আটকাতে না পেরে অনলের দিকে ফেরে ধারা। কি হয়েছে, কাঁদছো কেন? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, কিভাবে পারলি জানোয়ারটাকে এত ভালোবাসতে? সত্যি বলি, জানি না, আমি সত্যিই জানি না। অনুতাপেরা খুব পাষণ্ড জানিস তো, কুড়ে কুড়ে খায় এই অনুতাপগুলো। আমি এত অন্যায় করার পরও এই বাড়ির কাউকে কিচ্ছু জানাসনি কেন? এমনি দরকার পড়েনি তাই। ভেবেছিলাম যদি ডিভোর্স ফাইনাল হয়ে যায় তবেই জানাবো। খামোখা তাদের সামনে তোমার সম্মানটা নষ্ট করতে ইচ্ছে হয়নি। এখানে আসার পর থেকে আমার লজ্জায় মাথা নিচু হয়ে রয়েছিল। খুব অনুতাপ হচ্ছিল জানিস, যখন মামিমা আমাকে এত আদর আপ্যায়ন করেছিল। পুরনো কথা মনে করে কি হবে বলো? এখন তো আবার নতুন করে নিজেদের সুযোগ দেওয়ার বেলা। পুরনো কথা মনে করলে শুধুমাত্র কষ্টই পেতে হবে, বাদ দাও। তোকে মিশিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে। আমি কি বাধা দিয়েছি? হুম। বলেই পরম যত্নে ধারাকে নিজের সাথে মিশিয়ে নিল অনল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। দুজন দুজনাতে মিশে কখন যে ঘুমের অতল সাগরে ডুবে গেল খেয়ালই ছিল না। 3 দিন পর সকাল 8টা, রান্নাঘরে নাস্তার আয়োজন করছে ধারা। গ্রাম থেকে ফিরেছে 2 দিন হয়েছে। ভাঙা সম্পর্কটা জোড়া তো লেগেছে, কিন্তু কোথাও যেন একটা ফাঁকা জায়গা ধারার অনুভূতি হচ্ছে।
সব ঠিক থাকলেও অন্যান্য সম্পর্কের ন্যায় স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি তাদের। হয়তো সময়ের সাথে সেটাও ঠিক হয়ে যাবে। নাস্তার টেবিলে সুভাষিনী বেগম এবং অনলের আগমন ঘটলে ধারার চিন্তার ভেদ ঘটে। নাস্তা সেরে অনল নিজের রুমে যায়। সব গুছিয়ে ধারাও স্কুলের জন্য রেডি হতে অনলের রুমে যায়। রুমে এসে আলমারি খুলতে নিলে ধারা শুনতে পায় অনলের ফোনটা বেজে যাচ্ছে। ফোনের স্ক্রিনে তাকাতেই আবার চোয়াল শক্ত হয়ে উঠল অনলের। অনলের মুখ দেখে খুব শান্তভাবেই ধারা বলে, মাহি আপু এতদিন যাবৎ তোমাকে ফোন দিচ্ছে, ধরছো না কেন? ধারার এমন প্রশ্নে অনলের বিস্ময়ের সীমা থাকে না। অনলকে চুপ করে থাকতে দেখে এবার ধারা ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে মাহি বলে ওঠে, ফাইনালি তুমি ফোনটা রিসিভ করলে। প্লিজ অনল, আমাকে আমার কথাটা রাখার একটা সুযোগ দাও। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর তুমিও এমন একটা রিলেশনে আছো যার কোনো ভিত্তি নেই। আমিও উইলিয়ামের সাথে ডিভোর্সড। তাহলে কেন না আমাদের সম্পর্কটাকে পুনরায় শুরু করা যাক? আপু আমি অনল নই, আমি ওর স্ত্রী ধারা। তুমিও ওর ফোন কেন ধরেছ? অনল কোথায়? অনল আপনার ফোন ধরতে ইচ্ছুক নয় বিধায় ফোনটা আমি ধরেছি। আপনার যদি কোনো কথা থাকে আপনি আমাকে বলতে পারেন। আমি যতটুকু জানি তোমার সাথে অনলের সম্পর্কটা ভালো নয়। দেখো অনল আর আমার সম্পর্কটা এখনের নয়। আমি জানি ও আমাকেই ভালোবাসে, তাই অহেতুক আমাদের মাঝে দেয়াল হয়ে থেকো না। আপনার বলা শেষ, এবার আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনবেন। কি বলবে তুমি? বয়সে তোমার থেকে অনেক ছোট, তাও তোমাকে একটা উপদেশ দেই। একবার যে কোনো জিনিস ভেঙে গেলে তার জোড়া লাগে না। সম্পর্কগুলো ঠিক সেরকম। তোমার আর অনলের সম্পর্কটা 7 বছর আগেই ভেঙে গেছে। সেটা তুমি নিজে ভেঙেছো। যখন ওর তোমাকে দরকার ছিল তুমি নিজেকে ব্যস্ত ছিলে। আজ 7 বছর পর সেই সম্পর্কের দোহাই দিলে সত্যিই না হাস্যকর শোনায়। আমি বলি কি, চলে তো গিয়েছো, এবার অনলের পেছন একেবারেই ছেড়ে দাও। জানো তো আমি কিন্তু গ্রামের মেয়ে, ডান পিটে, এখনো যায়নি আমার। কখন কি করে ফেলবো তার ঠিক নেই। রাখছি। ফোনটা কেটে রাখতে যাবে, তখনই পেছন থেকে অনল তাকে জড়িয়ে ধরল। অনলের এভাবে হুট করে জড়িয়ে ধরাটা ধারাকে বেশ অবাক করল। কৌতূহলবশতই জিজ্ঞেস করল, কি হয়েছে, অফিসে যাবে না? ধারার ঘাড়ে নাক ঘষতে ঘষতে উত্তর দিল, আমার ডান পিঠে বউটাকে আজ আদর করতে মন চাইছে। তাই বুঝি? হয়েছে, ছাড়ো এবার, রেডি হই, স্কুলে যেতে হবে তো। ম্যাডাম কাল শুক্রবার। তো উফ চল না কোথাও ঘুরে আসি আজকে। কোথায় যাবে? আমার খুব ইচ্ছে তোকে নিয়ে বিকেলবেলা অন্যান্য কাপলদের মতো ঘুরতে যাওয়া। ঠিক আছে, তাহলে কাল বিকেলে বের হওয়া যাক। কোথায় নিয়ে যাবে আমায়? কালকে আমরা রমনা পার্কে যাব, সিনেমা দেখবো, আইসক্রিম খাবো, সব করব যা নর্মাল প্রেমিক প্রেমিকারা করে। আমরা স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা নই। তো কি হয়েছে, একদিন হতে তো সমস্যা নেই। তা নেই, হওয়াই যায়। তখন ধারার ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে দিগন্তের নাম দেখে অনল ফোনটা লাউডস্পিকারে দিয়ে ধারার হাতে দেয়। অনলকে দেখেই ধারা বুঝতে বাকি নেই সে খেপে গেছে। ধারা আমতা আমতা করে বলে, হ্যালো। হ্যালো দারা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, অনলের সাথে মিটমাট হয়েছে? জি ভাইয়া, সব ঠিক হয়ে গেছে। বেশ, তাহলে আজ কিন্তু অবশ্যই ওকে আসতে বলো। আমরা সবাই অনলের সাথে পরিচিত হবার আশায় আছি। তোমার এতদিনের লুকায়িত বোর্ডটি যে আসলে অনল, এটা জানার পর থেকে আমার ওর সাথে দেখা করার ইচ্ছে আরও বেড়ে গেছে। সেদিন খুব সময়ের জন্য দেখা হয়েছিল, ঠিকমতো কথাও হয়নি। আচ্ছা ভাইয়া, আমি ওকে বলবো আসতে। আচ্ছা, রাখি তবে। জি ভাইয়া। ফোনটা কাটার পর থেকে অনল অবাক চোখে ধারার দিকে তাকিয়েছিল। অনলের কৌতূহলী চেহারা দেখার পর ধারা প্রশ্ন করে, কি দেখছো এভাবে? দিগন্ত জানে আমার কথা? জানবে না কেন? কবে বলেছিলে ওকে? এই তো পরশুদিন। আসলে সেদিন ভালোভাবে কথা কোথায় বলতে দিয়েছিলে তুমি? পরশুদিন কথায় কথায় তোমার কথা জিজ্ঞেস করতে তোমার পরিচয় ক্লিয়ার করে দিয়েছি। ওরে তোর পেটে পেটে এত শয়তানি,
আমি কোথায় ভাবছি এই ছেলেটা না তোকে লাইন মারছে। দিগন্ত ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আসছে আমার পেছনে লাইন মারতে। এখন স্কুলে যাব তো। আচ্ছা কাল কিন্তু বিকেলে 4টা, মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। পরদিন বিকেল 4টা। গাড়ির কাছে অপেক্ষা করছে অনল। অপেক্ষা কখন ধারা আসবে। বাড়ির গেটের দিকে চোখ যেতেই খেয়াল করল ধারা আসছে। রুনঝুন নুপুরের আওয়াজ ধীরে ধীরে গাঢ় হচ্ছে। পরতে তার সাদা শাড়ি, আর দুধে আলতা গায়ের সাথে শাড়িটা লেগে আছে। অনল নেশাকাতর চোখে ধারার দিকে চেয়ে আছে, পলক পড়ছে না তার। অনলের চাহনি দেখে ধারা লজ্জায় গাল লাল বেগুনি হচ্ছিল। আর না পেরে তারা তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করে, কি হলো, যাবে না? আজ আমাকে একেবারে পাগল করার জন্য প্রস্তুতি নিয়েছিস দেখছি। হয়েছে, চলো এবার। অজ্ঞতা, আজ নেশাখোরের মতোই গাড়ি চালাতে হবে। কেন? জলজ্যান্ত নেশার খনি যে আমার পাশে বসবে। থুর, চলো। বলে তাড়াতাড়ি গাড়িতে বসে ধারা। অনল হাসতে হাসতে গাড়ির ড্রাইভিং সিটে বসে। আপন মনে গাড়ি চলছে। ধারা শুধু লুকিয়ে লুকিয়ে অনলকেই দেখে যাচ্ছে। কালো শার্ট এবং কালো জিন্সে খুব সুন্দর লাগছে তার বরকে। হাতটা কোনোই অবধি বোটে রেখেছে, চুলগুলো কপালে পড়ে রয়েছে। আচ্ছা, কোনো পুরুষ বুঝি এত মাতাল করা সুন্দর হয়? হয় তার স্বামীটি এতটাই সুন্দর। গাড়ি চালাতে চালাতেই অনল মুচকি হেসে বলে, এভাবে দেখতে থাকলে কিন্তু আমার নিজেরই লজ্জা লাগবে। কে কে দেখছি তোমাকে? গাড়ি চালাও তো। লজ্জায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় ধারা। অনল মুচকি হেসে গাড়ি চালানোতে মন দেয়। শেষ বিকেলের দিকে রমনা পার্কে গিয়ে পৌঁছায় তারা। আজ মনে হচ্ছিল একজোড়া কিশোর কিশোরী তাদের নতুন নতুন প্রেমের সুবাদে ঘুরতে এসেছে। সারা পার্ক হাত ধরে তারা হেঁটেছে। একটা সময় বাদাম খাওয়ার জিদ করলে অনলকে দৌড়ে গিয়ে তার জন্য বাদাম কিনে আনতে হয়। ধারার ঠোঁটে হাসি যেন ধরছিল না। আজ অন্যরকম সুখ ছিল তার মনে। এতদিন পর নিজের স্বামীকে নিজের করে পেয়েছিল সে। সারাদিন ঘোরাঘুরির পর আইসক্রিম কিনে গাড়িতে উঠল অনল এবং ধারা। গাড়ি চালাতে চালাতে শুধু ধারার দিকে চোখ যাচ্ছিল অনলের। ধারা তখন পুরোপুরি বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছিল। ধারার বাচ্চামি দেখে অনল বলে ওঠে, ভালোবাসি, খুব ভালোবাসি। আমাকে না দেখে গাড়ি চালাও। অনল ধারার থেকে চোখ সরিয়ে রাস্তায় চোখ দেয়। কিন্তু হঠাৎ কোথা থেকে একটা ট্রাক ব্রেক সামলাতে না পেরে এসে অনলের গাড়িকে এত জোরে ধাক্কা দেয় যে অনল চেয়েও গাড়িটাকে ব্যালেন্স করতে পারে না। ট্রাকটি ধাক্কায় গাড়িটি নিমেষেই উল্টাতে থাকে। গাড়ির কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায়। নিমেষেই ধারা এবং অনলের চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়। 10 মাস পর, স্থান রমনা পার্ক। একটা কাঠের বেঞ্চে পাশাপাশি বসে রয়েছে অনল এবং ধারা। সামনে কিছু ছোট ছোট ছেলেদের দল খেলছে। পড়ন্ত সূর্যের লাল আলোতে ধারার হাত ধরে পাশে বসে বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে খুব ভালো লাগছে অনলের। এই সময়টা পার্কে জনবল বেশি একটা থাকে না। ছুটির দিনগুলোতে এই সময় পার্কে বসে থাকতে বেশ লাগে অনলের। পড়ন্ত সূর্যের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে কোমল কণ্ঠে বলে, আমার কাঁধে একটু মাথা রাখবি ধারা? ধারা মুচকি হেসে অনলের কাঁধে মাথা রেখে বলে, তুমি প্রতিদিন এই বাচ্চাদের এত মনোযোগ দিয়ে কি দেখো? একটা অজানা শান্তি দেই জানিস তো। ছোট বাচ্চাদের হাসি চঞ্চলতার মাঝে অন্যরকম আনন্দ আছে। ওদের কলরবের মাঝে আমি তোকে খুঁজি। আমি হয়তো তোমাকে সেই সুখটা কোনোদিনও দিতে পারবো না গো। সব সুখ সবার কপালে থাকে না, ভাগ্যটা যে খুব পাষণ্ড রে। হঠাৎ একটা ছোট মেয়ে এসে অনলের হাত ঝাঁকিয়ে বলে, ভাইজান, আপনি আজকেও একা একা কথা বলতেছেন? একা কইরে, আমার ধারা যে আমার সাথেই আছে। কই, পাশে তো কেউ নাই। ধারা ভাবি কই? বলে অনলের পাশে মেয়েটি বসতেই ধারা হাওয়ায় মিলে গেল। সেদিন অ্যাক্সিডেন্টে ধারাদের গাড়িটাকে ট্রাকটি সম্পূর্ণ পিষিয়ে ফেলেছিল। ঘটনাস্থলে মানুষ পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ধারা এবং অনলকে হসপিটালে নেওয়ার আগেই ধারা অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
অনলের অবস্থাও খুব খারাপ ছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়। 10 দিন পর যখন আইসিইউ থেকে অনলকে বের করা হয়, তখন ধারার মৃত্যুর খবর তাকে দেওয়া হয়। ধারার লাশটুকুও দেখার ভাগ্য হয়নি অনলের। ধারার মৃত্যুটাকে একদমই মেনে নিতে পারেনি অনল। পাগল প্রায় হয়ে কেঁদেছিল সেদিন সে। অ্যাক্সিডেন্টের জন্য মাথায় বেশ চোট পেয়েছিল অনল, যার কারণে তার ভ্যাসকুলার ডিমেনশিয়া হয়, যেখানে তার ব্রেন বাস্তব অবাস্তবের ভেতর পার্থক্যটা করতে পারছে না। ধারার মৃত্যুর কঠিন বাস্তবতাকে মানতে না পেরে অটোমেটিক অনলের ব্রেইন ধারাকে হ্যালুসিনেট করতে থাকে। সুভাষিনী বেগম বারবার অনলকে চিকিৎসা করাতে বলেন, এই রোগের চিকিৎসা না করলে এক না এক সময় পুরোপুরি পাগল হয়ে যাবে, নয়তো মৃত্যুও ঘটতে পারে। কিন্তু অনল এক কথা মানা করে দিয়েছে, তার কথা চিকিৎসা করালে ধারাকে আর হ্যালুসিনেট করতে পারবে না। তার ধারণা ধারা শারীরিকভাবে তার সাথে না থাকলেও এই রোগের জন্য সে তাকে দেখতে পাচ্ছে, আর এভাবেই বাকি জীবনটা কাটাবে সে। এখন শুধু মৃত্যুর অপেক্ষা। ছোট্ট মেয়েটির কথা শুনে মুচকি হেসে বলে, খুব পাপী মানুষ কিনা আমি, তাই আমার কাছ থেকে নিয়ে গেছেন আল্লাহ ওকে। ভালো মানুষদের আল্লাহ পৃথিবীতে বেশি দিন রাখেন না, বুঝলি? পৃথিবীর কেউ ওকে দেখতে পারবে না। খুব সুন্দর একটা জায়গায়ও ঘুমিয়ে আছে। তাহলে যে কইলেন আপনার সাথে নাকি ধারাভাবি আছে? আছে তো, আমার কল্পনায় আমার মনে সবসময় ও আছে। আমি চোখ বন্ধ করলেই ওকে দেখতে পাই। যখন কথা বলতে মন চাই বলি। তোর মাথায় ঢুকবে না এটা? আজকে বেলি ফুলের মালা নিবেন না? আমি কি কখনো নিতে ভুল করি? না নিলে খুব রাগ করবে ও। বলে প্রতিবারের মতো একটা 100 টাকার নোট মেয়েটির হাতে ধরিয়ে একটা মালা নিয়ে উঠে দাঁড়ালো। সূর্য ডুবে গেছে, এখনো লাল আভা রয়েছে আকাশে। আকাশের দিকে তাকাতেই সামনে চলে যাচ্ছে অনল। মনে মনে একটা কবিতা আওড়ে যাচ্ছে। এসেছিলে নীল ভালোবাসা নিয়ে, বেরং এক প্রেমীর জীবনে। শেষ বিকেলের কোনো এক প্রহরে লাল সূর্যের স্নিগ্ধ রশ্মির ন্যায় আলোকিত করেছিলে নিস্তব্ধ নগরী আমারই অগচরে, নীল প্রেমের বেদনা দিয়ে। চলেই যখন যাবে, ক্ষণিকের জন্য কেন এলে তবে? হয়তো একদিন নিষ্ঠুর ভাগ্যকে হারাবে ক্ষুব্ধ পরাজিত সেই প্রেমী। সেদিন মিলেমিশে একাকার হয়ে যাবে কাগজের তুমি আমি।